প্রিয় ছাত্রছাত্রী, তমাল এডুকেয়ারে তোমাদের সকলকে স্বাগত। আমরা এখানে পড়াশোনার বিষয়টা কি করে সহজ করে নেওয়া যায় বিভিন্ন ছবি আঁকার সাহায্যে, সেই ধারণাটা আমরা তৈরি করব। তা আজকে আমি যে চ্যাপ্টারটা চুজ করেছি সেটা ক্লাস 7 সপ্তম শ্রেণীর প্রথম চ্যাপ্টার পরিবেশ বিজ্ঞানের তাপ। তোমাদের বই অনুযায়ী এই তাপ চ্যাপ্টারটার প্রথম যেটা বিষয় ধারণা তৈরি করতে হবে যে ঠান্ডা ও গরমের অনুভূতি। ঠান্ডা ও গরমের অনুভূতি আমরা সকলেই ছোটবেলা থেকে পেয়ে আসছি। সকালবেলা দুধ বা চা বা কোনো হেল ড্রিঙ্কস, এসব সমস্ত জিনিসে কেউ না কেউ অভ্যস্ত ছিল ছোটবেলায়, এখনও রয়েছে। আমাদের ছোটবেলায় যেটা বেশি অসুবিধা হতো, হঠাৎ করে কোনো জিনিস আমরা যে হেলথ ড্রিঙ্কসটা খাচ্ছি কোনো দিন হয়তো বেশি গরম হয়ে গেল, জিভ পুড়ে গেল, সেদিন আমরা ভালো করে বুঝতে পারলাম গরমটা কী জিনিস। শীতকালে হঠাৎ করে কোন দিন ঠান্ডা পড়ে গেল, সকালবেলা উঠে সে কি কাঁপুনি। ঠান্ডাটাও আমাদের অনুভূতির মধ্যে আছে। তা এই যে গরম বা ঠান্ডার এই অনুভূতি, এইটা কিন্তু আমাদের শরীরের একটা যন্ত্রই বলবো, তার নাম হাইপোথ্যালামাস। সেই যন্ত্রটাই কিন্তু আমাদের এই অনুভূতিটা দেয়। আমাদের ত্বকের সাহায্যে সেই অনুভূতিটা পাই। কীরকম না, আমাদের শরীরের ওই যন্ত্রটা আমাদের শরীরের তাপমাত্রাটাকে বা তাপীয় অবস্থাটাকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে রাখতে চায়। এবার গ্রীষ্মকালে যখন দেখা যায় সেই আমাদের স্বাভাবিক যে তাপমাত্রা তার থেকে বাইরের তাপমাত্রা বেশি, তখন আমাদের গরম লাগে। শরীর তখন ঘাম ঝরিয়ে সেই গরমটাকে ঠান্ডা করার চেষ্টা করে। আবার শীতকালে যখন পরিবেশের টেম্পারেচার অনেকটা কমে গেছে, ঠান্ডা, তখন আমাদের গরমের জামা কাপড়, শীতের পোশাক এইসব পরতে হয়, মানে গরম পোশাক এগুলো পরতে হয়, পরে ঠান্ডাটাকে আটকাতে হয় মানে কি, আমাদের শরীর থেকে যাতে তাপটা বেরিয়ে না যায় সেটা করতে হয়। এক সময় যে শীতকালে যদি কারোর জ্বর হয়, কি প্রচণ্ড শীত করছে, অন্যর থেকে বেশি শীত করছে, কারণ কি শরীরের ওই টেম্পারেচারটা বাইরেরটা অনেকটা বেশি, কম টেম্পারেচার, সেই কম টেম্পারেচারের জন্য তার ওই অবস্থা তৈরি হয়েছে। তার শরীর থেকে সেইটা বেশি করে যেতে চাইছে তাপটা, তার জন্য বেশি করে ঠান্ডা লাগছে। তা এসো আমরা কত জলের সাহায্যে, একটা ধরো গরম জল, একটা ঈষৎ উষ্ণ জল, তার সাহায্যে বোঝার চেষ্টা করি যে গরম ও ঠান্ডার অনুভূতিটা কেমন। তোমাদের বইয়ে এরকম একটা দেওয়া আছে, দেখো 3টে পাত্র নেওয়া আছে, 3টে পাত্রে জল দেওয়া আছে। এইটা খুব গরম জল, এই পর্যন্ত জল আছে সবগুলোতে। এটাতে খুব গরম জল, বেশ গরম, হাত ডোবানো যাবে, হাত পুড়ে যাবে না, এরকম গরম। এইটা ঠান্ডা, আর এটা ঈষৎ গরম। এখন তুমি এই গরম জলে হাতটা ডোবালে, তোমার ভাই বা বোন, তোমার কোনো ভাই এইখানে হাতটা ডোবালো ঈষৎ গরম জলে, খানিকক্ষণ ডুবিয়ে রাখার পর তুমি এই ঠান্ডা জলে হাত ডোবাচ্ছ, তোমার ভাইও এই ঠান্ডা জলে হাত ডোবাচ্ছে। এখন দুজনের অনুভূতি তখন যদি তোমার বাড়িতে করে দেখবে, অনুভূতিটা কিন্তু একই রকম হবে না। বলতে কেউ কারোর অনুভূতিটা বুঝতে পারবে না, কিন্তু তুমি যে খুব বেশি গরম জলে হাত ডুবিয়েছিলে, সেই যখন ঠান্ডা জলে ডোবাচ্ছ তখন তোমার অনেক বেশি ঠান্ডা লাগবে। আর তোমার ভাই যে ঈষৎ গরম জলে হাত ডুবিয়েছিল, সেই যখন এই ঠান্ডা জলে হাত ডোবালো, তখন দেখা যাবে তার অত ঠান্ডা লাগছে না। তাই তোমাদের যদি অনুভূতির সাহায্যে এই জলটাকে ব্যাখ্যা করতে বলা হয়, তখন তুমি বলবে যে এটা প্রচুর ঠান্ডা, কিন্তু তোমার ভাই বলবে দূর, অতটা ঠান্ডা নয়। তাহলে কি দুজনে কি ঠিক বলছো না, না কে ঠিক বলছো, না দুজনেই ঠিক বলছো? সেটা আমরা একটু ভাবনা চিন্তা করি। দেখো, পাম্প বা টিউবওয়েলে আর একটা জিনিস আমি তোমাদের বলি, এই পাম্প বা টিউবওয়েল, ধরো এটা ভূপৃষ্ঠ, এইখানে জল আছে, এই নিচে এখানে জল আছে। পাম্প বা টিউবওয়েলের সাহায্যে এইখান দিয়ে জলটা উপরে ওঠে, উঠে এই হাতল দিয়ে এটা এইখান দিয়ে এখানে পড়বে। এখন এইখান দিয়ে জলটা উঠছে, সেই জলটা যখন খানিকক্ষণ টানা হলো, অর্থাৎ টাটকা জল টানা হচ্ছে, তখন দেখা যাবে এই যে জলটা এখান দিয়ে পড়ছে,
গ্রীষ্মকালে দেখা যাবে খুব শীতল মনে হচ্ছে, ঠান্ডা মনে হবে, আর শীতকালে মনে হবে যেন জলটা গরম। কিন্তু তাই হয় যে শীতকালে হয়ে গেল গরম জল, গ্রীষ্মকালে হয়ে গেল ঠান্ডা জল? এ কি উলটপুরাণ নাকি, না মজার দেশে আছি আমরা, যেটা থেকে উল্টো উল্টো হয়ে যাবে আপনা আপনি? আসলে বিষয়টা তা নয়, এটা হচ্ছে অনুভূতি। কি অনুভূতি? না, শীতকালে আমাদের চারপাশটা ঠান্ডা, তাই এই জলটা, এটার কিন্তু ফিক্সড একটা টেম্পারেচার আছে, নির্দিষ্ট একটা তাপমাত্রায় জলটা স্বাভাবিক তাপমাত্রায় থাকে। এই জলটা যখন শীতকালে আমরা স্পর্শ করছি, তখন সেটাকে, শীতকালে যেহেতু পারিপার্শ্বিক টেম্পারেচার, তাপমাত্রা অনেক, বা তাপীয় অবস্থা যেটাকে বলছি, সেই তাপীয় অবস্থাটা যেহেতু অনেকটা কম, মানে তাপমাত্রা অনেকটা কম, ঠান্ডা, তাই এই স্বাভাবিক তাপমাত্রার জলটাকে গরম মনে হচ্ছে। কেন কি, এইটার টেম্পারেচার হয়তো 18 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালের টেম্পারেচার দেখা যায় 14 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ঠান্ডা তো লাগবেই, এই জলটাকে তো গরম তো লাগবেই। আর গ্রীষ্মকালে ধরো এই যে 18 ডিগ্রি সেলসিয়াস, এই যে নির্দিষ্ট তাপমাত্রায় জলটা আছে, আর গ্রীষ্মকালে টেম্পারেচার আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস, তখন তাদের ঠান্ডা তো লাগবেই এই জলটা। তাহলে একই জল একবার ঠান্ডা লাগছে, একবার গরম লাগছে, এটাও আমাদের অনুভূতি। তাহলে আমরা অনুভূতির সাহায্যে কোনো কিন্তু একটা বস্তুর তাপীয় অবস্থাটাকে সঠিকভাবে আমরা নির্দেশ করতে পারবো না। কোনো জিনিসকে আমাদের মনে হবে কখনো ঠান্ডা, কখনো গরম, যেমন ধর এই জলের সাহায্যে, জলটা কি, আবার এই যে ঠান্ডা জলটাকে তোমার মনে হচ্ছে বেশি ঠান্ডা, তোমার ভাইয়ের মনে হচ্ছে অতটা ঠান্ডা নয়, তাহলে দুজনের মধ্যে মতবিরোধ হচ্ছে। তাহলে আমাদের স্পর্শের সাহায্যে বা আমাদের এই অনুভূতির সাহায্যে কোনো একটা বস্তুর কি তাপীয় অবস্থায় আছে, বা তাপমাত্রা, বা কতটা গরম কতটা ঠান্ডা, সেটা কিন্তু সঠিকভাবে পরিমাপ করতে পারবো না। তো এই সঠিকভাবে পরিমাপ করি যার সাহায্যে, যে রাশির সাহায্যে, সেইটাকেই বলি আমরা তাপমাত্রা। তোমরা ক্লাস 6-এ পড়েছো, কোনো কিছু রাশিকে পরিমাপ করার জন্যে বিভিন্ন আমরা একক ব্যবহার করি। তাই তাপমাত্রা, এই রাশিটাই যে গরম বা ঠান্ডার যে অনুভূতি, সেটা একটা রাশি, সেটাকে বলছি তাপমাত্রা। সেইটাকে পরিমাপ করার জন্যে আমাদেরও একটা পরিমাপক যন্ত্র চাই। যেমন আমরা দৈর্ঘ্য পরিমাপ করি স্কেলের সাহায্যে, তেমনি এখানেও একটা পরিমাপক যন্ত্র চাই। সেই যন্ত্রের একক আছে একটা, সেই যে পরিমাপক যন্ত্র যে মানটা পাবো তার একটা এককও আছে, এখানেও আমরা একক আছে, সেটা নিয়ে আমরা একটু পরেই সেটা নিয়ে ডিসকাস করছি। এখন তোমাদের যেটা জানতে হবে এখন যে বিষয়টা, সেটা হলো তাপমাত্রা। তাপমাত্রা বা উষ্ণতা। এতক্ষণ আমি তোমাদের এই তাপীয় অবস্থা এই বিষয়গুলো বলে যাচ্ছিলাম। এই তাপীয় অবস্থাটাই হলো উষ্ণতা। অর্থাৎ আমরা কোনো বস্তুকে অনুভূতি দিয়ে গরম বা ঠান্ডা বুঝতে পারি তার উষ্ণতার জন্য। যদি উষ্ণতা বেশি হয় তাহলে আমাদের গরম লাগে, যদি উষ্ণতা কম হয় তাহলে আমাদের ঠান্ডা লাগে। তা এই উষ্ণতা কী করে পরিমাপ করা যাবে? আমরা কি শুধুমাত্র গরম বা ঠান্ডা এরা মানে অনুভূতির সাহায্যেই কি আমরা তার উষ্ণতাটা বুঝতে পারবো সঠিকভাবে? সেটা তো হবে না, কারণ কোনো একটা বিষয় পরিমাপের জন্য কোনো ব্যক্তির ওপর নির্ভর করলে হবে না, সেটাকে পরিমাপটাকে ব্যক্তি নিরপেক্ষ হতে হবে, ব্যক্তি নিরপেক্ষ হতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তির ওপর নির্ভর করে সেই পরিমাপটা হলে ভুল আসবে, কারণ সব ব্যক্তির অনুভূতি একই রকম হবে না। কারোর ক্ষেত্রে কোনো জলকে বেশি গরম মনে হতে পারে, কারোর ক্ষেত্রে সেই জলটা কি কম গরম মনে হতে পারে। তাই আমরা কোনো বস্তুর উষ্ণতা পরিমাপের জন্য কোনো ব্যক্তির ওপর নির্ভর করব না, আমরা করব যন্ত্রের ওপর। তা তোমাদের বইয়ে দিয়ে দেয়া সেই যন্ত্র কিভাবে তৈরি করতে হবে, বা সেই যন্ত্রের তৈরির ভিত্তিটা কী, হয়তো যন্ত্রটা তোমরা তৈরি করতে পারবে না, কিন্তু যন্ত্রের তৈরির ভিত্তিটা কী, কোন নীতির ওপর কাজ করে যন্ত্রটা তৈরি হয়েছে, সেইটা আমরা একটু দেখি। দেখো, এইটা একটা ফেলে দেওয়া বোতল। তো সেই বোতলেতে আমি খানিকটা লাল রঙের দ্রবণ নিয়ে নিলাম, এই লাল রঙের দ্রবণটা এখানে আছে।
লাল রঙের দ্রবণ মানে আমাদের দেখতে সুবিধে হবে। এখানে একটা কর্কের ছিপি বা যে ছিপিটা থাকে সেই ছিপিটার মধ্যে ছিদ্র করে এইখানে একটা তোমাদের ডট পেনের রিফিল যেটা শেষ হয়ে গেছে সেরকম রিফিলটাকে তোমরা ভরে দিলে, এটার মুখটা খোলা, এই পর্যন্ত জল ভর্তি হয়েছে, মানে এই রঙিন জলটা এই পর্যন্ত রয়েছে। এখন এইখানটা ছিপিটাকে বন্ধ করে দিতে হবে, ছিপিটা বন্ধ থাকবে এখানে, সেই ছিপিটা বন্ধ করার মুখটা এই জায়গাটা ভেজলিন দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে বায়ু নিরুদ্ধ বায়ু ওখানে প্রবেশ করতে না পারে। এবার তোমরা কি করলে, এইটাকে প্রথমে হাত দিয়ে ভালো করে চেপে ধরলে বোতলটাকে, এটাকে হাত দিয়ে ভালো করে চেপে ধরতে খানিকক্ষণ চেপে ধরার পর তুমি দেখতে পেলে না এইখান দিয়ে রঙিন জলটা ওপর দিকে আস্তে আস্তে উঠতে শুরু করছে। ঠিক আছে, উঠতে শুরু করলো। তুমি কি করলে না যে পর্যন্ত উঠলো সেইখানে তুমি একটা দাগ দিয়ে দিলে, একটা যদি মনে হয় যে এইটা ছিপিটা বাইরে যায়নি রঙিন জলটা, তাহলে মোটামুটি আন্দাজে একটা, তুমি ধরো এই পর্যন্ত জলটা উঠেছে সাপোজ মনে করো, তাহলে এইখানে তুমি একটা লাল দাগ দিয়ে দিলে বোতলের গায়ে। আচ্ছা, এবার কি করলে, এবার বেশ করে 2 হাত ভালো করে ঘষলে, ঘষার পর অনেকক্ষণ ধরে ঘষলে যাই দেখলে বেশ একটু গরম গরম লাগছে, তখন ওটাকে সঙ্গে সঙ্গে আবার বোতলটাকে ধরলে। তুমি আশ্চর্য হয়ে গেলে, কী ব্যাপার, এখন বোতলের ওই যে লাল রঙের জলটা এই নল দিয়ে আরও খানিকটা ওপর দিকে উঠে পড়েছে কেন, আরও খানিকটা উপরে উঠে পড়েছে, সেটা তুমি দেখলে, দেখে মাপ করে আবার রেখে দিলে। দেখো আগে যেটা ছিল শুধু হাতে যে ধরার জন্য যেটা ছিল যে জায়গাটা, তার থেকে আবার গরম করে ধরার জন্য আরও খানিকটা ওপর দিকে উঠে পড়েছে। তাই ওপর দিকে উঠে পড়ার কারণটা কি, নিশ্চয়ই এখানের তরলটা আয়তনে বৃদ্ধি পেয়েছে। এখানে একটা আমি বলে রাখি টেকনিক্যাল দিক, এইখানটা বায়ু নিরুদ্ধভাবে বন্ধ করতে হবে। কারণ হচ্ছে যদি এই যে এখানকার তরলটা জলটা তোমার হাতের গরম পেয়ে সে আয়তনে বাড়লো, এখন যদি এটা বায়ু নিরুদ্ধভাবে বন্ধ না হয় তাহলে এইখানকার বায়ুটার ওপর এই বেড়ে যাওয়া তরলটা চাপ দেবে, ফলে বায়ুটা বেরিয়ে যাবে, তরলটা একটু উপর দিকে উঠে পড়বে, এইটা তুমি এতটা ওঠাটা দেখতে পাবে না। কিন্তু বায়ু নিরুদ্ধভাবে বন্ধ থাকলে কি হবে, তাহলে এখানকার বাতাসটা, এই ফাঁকা জায়গার বাতাসটা বাইরে বেরোতে পারবে না, ফলে তরলটাই তখন এই দিক দিয়ে বাড়তি হয়, তরলটা তখন এই দিক দিয়ে বেরোনোর চেষ্টা করবে, আয়তনে বেড়ে যাওয়া তরলটা, তাই এইখান দিয়ে উঠতে শুরু করবে। তা এখানে দেখো কোনো তরল পদার্থ উষ্ণতা পেলে তাহলে সে তার আয়তনে বাড়ছে, অর্থাৎ তরলের আয়তন বৃদ্ধি সমানুপাতিক উষ্ণতা। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তন বৃদ্ধি হবে, অর্থাৎ উল্টো দিকটা লিখলে আরেকটু ভালো হবে, উষ্ণতাটাকে আমরা বৃদ্ধি করব, তাই উষ্ণতা বৃদ্ধি সমানুপাতিক তরলের আয়তন বৃদ্ধি। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তন বৃদ্ধি হয়। এই নীতির ওপর নির্ভর করে থার্মোমিটার বা যে যন্ত্র দিয়ে তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করা হয় সেই যন্ত্রটা তৈরি করেছেন বিজ্ঞানীরা। তা সেই বিজ্ঞানীরা তৈরি করেছেন যে যন্ত্র, তার একটা আমার কাছে বাড়ির যে থার্মোমিটার ব্যবহার করা হয় বাড়িতে জ্বর দেখার জন্য, সেই থার্মোমিটারটা দেখো, এই থার্মোমিটারটায় এইখান দিয়ে সরু একটা নল গেছে, সেই সরু নল দিয়ে পারদটা উঠতে পারে, অর্থাৎ এখানে তরল হিসেবে পারদটাকে ব্যবহার করা হয়েছে। সেই পারদটা এই কুণ্ডতে থাকে, এই কুণ্ডের কাঁচটা পাতলা, সে এইখান দিয়ে তাপ গ্রহণ করে, এইখান দিয়ে তাপ গ্রহণ করে এই সেই অনুযায়ী উষ্ণতাটা এখানে বৃদ্ধি পায়। এই থার্মোমিটারটা দিয়ে জ্বর মাপা হয়, তাই জন্য এইখানকার নলটাকে খুব সরু করা আছে। এখন আমি তোমাদের যেটা বলবো যে থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ কি, পারদ ব্যবহার কেন করব, পারদ ব্যবহার করলে কি কি সুবিধে পাওয়া যায়, এসো সেটা আমরা এবার দেখি।
থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ, 1 নম্বর কারণ পারদ চকচকে এবং উজ্জ্বল। 2 নম্বর কারণ পারদ কাঁচকে ভেজায় না। তার মানে পারদ কাঁচের মধ্যে দিয়ে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবে, কিন্তু কাঁচকে ভেজাবে না, তাই কোনো রকম আটকে যাওয়ার সম্ভাবনা নেই, তাই সঠিক পরিমাপটা দেবে। 3 নম্বর উষ্ণতা ভেদে পারদের প্রসারণ খুব নিয়মিত হয়। খুব নিয়মিত হয় মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ার জন্য যতটা বাড়বে, ধরো আমি বলছি 1 ডিগ্রি মানে ধরো 10 থেকে 11 ডিগ্রি উষ্ণতা বাড়ার জন্য পারদ যতটা আয়তনে বাড়ে, 14 থেকে 15 ডিগ্রির জন্যও তাতে তত আয়তনে বাড়ে, 50 থেকে 51 ডিগ্রির জন্যও তাই আয়তনে একই রকম বাড়ে। তাই প্রত্যেকবার সঠিক বারে বারে প্রতি নির্দিষ্ট উষ্ণতা বাড়ার জন্যে পারদের আয়তন সঠিকভাবে বৃদ্ধি পায় বলে সেই জন্যে পারদ ব্যবহার করা খুব সুবিধা হয়। উষ্ণতা ভেদে পারদের প্রসারণ খুব নিয়মিত হয়, এটাকে বলে। 4 নম্বর পয়েন্ট, পারদের হিমাঙ্ক, অর্থাৎ পারদ যে তাপমাত্রায় জমে যায় তাহলে সেটাকে হিমাঙ্ক বলে, পরে আমরা আবার দেখব। হিমাঙ্ক -39 ডিগ্রি সি, আর স্ফুটনাঙ্ক যে তাপমাত্রায় ফুটতে শুরু করে 356 ডিগ্রি সি। তাহলে এই এতখানি পাল্লার মধ্যে পারদ তরল অবস্থায় থাকে, তাই এর মধ্যে অনেক উষ্ণতাকে পরিমাপ করা যায়। 5 নম্বর, পারদ খুব বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। পারদ খুব বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। 6 নম্বর, পারদ রাসায়নিকভাবে প্রায় নিষ্ক্রিয়, সহজে বিক্রিয়া করতে পারে না, তাই যন্ত্রের মধ্যে ব্যবহার করলে, থার্মোমিটারের মধ্যে ব্যবহার করলে পারদ কোনোভাবেই সেটা নষ্ট হয় না, তাই রাসায়নিকভাবে প্রায় নিষ্ক্রিয়। এই কয়েকটা কারণের জন্যে পারদ ব্যবহার করা হয় থার্মোমিটারে। তোমাদের এই বিষয়টা সিলেবাসে দেওয়া নেই, বইতে দেওয়া নেই, কিন্তু এটা তোমাদের একটু জানা দরকার, কেন আমরা পারদ ব্যবহার করবো। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে পারদ আমরা কেন থার্মোমিটারে ব্যবহার করব। এবার আমরা দেখব থার্মোমিটার, এই সম্বন্ধে একটুখানি জানি। দেখো, থার্মোমিটারটা একটা কাঁচের নল, খুব সরু একটা নল। সেই সরু নলের প্রান্তভাগটা সরু হয়ে গেছে আরও, সেই সরু প্রান্তভাগেতে পারদ সঞ্চিত থাকে, আর এইখানে এই দাগটাতে, এটা একটু সোজা করে দিই, হ্যাঁ, আর এইখানে যে নলটা মধ্যিখান দিয়ে একটা সরু নল যায়, সেই সরু নল দিয়ে পারদ সূত্রটা ওঠে। এটা আমি ধরো পারদ সূত্র ওঠার জন্য বলছি, সেই সরু নল দিয়ে পারদ সূত্রটা ওঠে, এইখানে পারদ দ্বারা পূর্ণ থাকে, এর গায়েতে এরকম দাগ কাটা থাকে। তোমরা স্কেল দেখেছো, স্কেলের গায়েতে দাগ কাটা থাকে, সেই স্কেল দিয়ে আমরা কোনো দৈর্ঘ্য মাপি। এখানে যে দাগ কাটা থাকে এটা দিয়ে কিন্তু দৈর্ঘ্য মাপার এটা যন্ত্র নয়, এটা হচ্ছে তাপমাত্রা মাপার যন্ত্র। কিভাবে মাপবো? ধরো এইটা একটা বোঝাচ্ছে ভিতরের যে দাগটা, সেটা হচ্ছে পারদের সূত্র। তা আমি মুছে দিলাম, পারদের সূত্র এইখানে যে দাগ পর্যন্ত ওঠে, ধরো এই দাগ পর্যন্ত উঠলো, কোনো বস্তুর সংস্পর্শে এসে পারদের সূত্রটা এইখানে এই পর্যন্ত উঠলো, তাহলে তখন বুঝতে হবে, আমি যদি দেখি এইটার মান একটা, ধরো সাপোজ কিছু একটা মান এর রয়েছে, আমি এটা বলি 20,
আর একটু বেশি বলি 35, এই জায়গার হয়তো মান লেখা আছে 35, তাহলে ওই বস্তুর উষ্ণতা হলো 35। কিন্তু কোনো একটা কিছু পরিমাপ করতে গেলে তার এই সাংখ্য মান, অর্থাৎ এখানে যেটা 35 বলছি, 35 বলছি, তার সঙ্গে একটা এককও থাকে। সেই এককটা কি ব্যবহার করা হবে, এসো আমরা এর পরবর্তী পর্যায়ে পড়ার ক্ষেত্রে দেখছি কোন এককটা ব্যবহার করব। আমরা এখান থেকে এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে পারদ সূত্র নল বরাবর যেরকম উঠবে, গিয়ে যেখানে থেমে গেল, স্থির হয়ে গেল, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্থির হওয়ার পর সেই স্থির দাগের সঙ্গে সঙ্গে যে দাগটা মিলছে সেই দাগের গায়ে লেখা সংখ্যাটা হচ্ছে ওই বস্তুর উষ্ণতা। থার্মোমিটার এইভাবে কাজ করতে হয়, বা থার্মোমিটারকে এইভাবে ব্যবহার করে কোনো বস্তুর উষ্ণতা আমরা পরিমাপ করতে পারি। এসো এবার তোমাদের বইয়েতে দেওয়া কতগুলো পরীক্ষা, মানে দৃষ্টান্ত, মানে যেটা দেখে তুমি পরীক্ষাটা বুঝতে পারবে, সেই ধরনের যে পরীক্ষাগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু ব্যাখ্যা করি। দেখো, তোমাদের বই অনুযায়ী এখানে একটা পাত্রে জল আছে, সেই জলের মধ্যে দুটো স্ট্যান্ড থেকে দুটো থার্মোমিটার এর মধ্যে প্রবেশ করানো আছে। তা দেখা যাবে কি, আচ্ছা এইটা একটাই তো জল, তাহলে এই জলটা থেকে দেখা যাবে পারদ সূত্রটা, এছাড়া এটা পারদ সূত্র আমি করার চেষ্টা করছি। এই পারদ সূত্রটা এর ক্ষেত্রেও যতটা উঠলো, দুটো একই ধরনের থার্মোমিটার নিয়েছি আমরা, একই কোয়ালিটির, একই মাপের, মানে এটা দিয়ে একই দাগ নম্বর আছে আর কি, সেই রকম দুটো আমরা থার্মোমিটার নিয়েছি। নিয়ে দেখা গেল মোটামুটি তাদের এটা একই হাইটে উঠবে, দুটো, এটার হাইটটা একই থাকবে, দুটো একই উচ্চতায় উঠেছে। এইটা থেকে আমরা যে সিদ্ধান্তটা করতে পারি যে একটা এই যে জল, এই তরল পদার্থ, এর মধ্যে যে জলটা রয়েছে, বা এই তরল পদার্থের এই জল আর কি, এই জলটার উষ্ণতা সব জায়গাতেই সমান, এইটা হয়। তা সেই অনুযায়ী এই থার্মোমিটারের যতদূর উঠবে এই থার্মোমিটারও ততদূর উঠবে, কারণ দুটো একই থার্মোমিটার। তার মানে এইটা থেকে আমরা সিদ্ধান্ত করতে পারছি যে একই উষ্ণতায় যদি আমরা একই ধরনের থার্মোমিটার ব্যবহার করি সেই উষ্ণতাটা পরিমাপ করার জন্য, তাহলে পারদ সূত্র একই উচ্চতা পর্যন্ত উঠবে, তারা একই দাগ দেখাবে। এইটা থেকে আমরা এই ডিসিশনটা করতে পারি। কি ডিসিশন করতে পারি? যে একই উষ্ণতায় একই থার্মোমিটার দিয়ে পরিমাপ করলে, একই থার্মোমিটার, একই ধরনের আর কি থার্মোমিটার দিয়ে পরিমাপ করলে পারদ সূত্রের উচ্চতা একই হবে। এইটার উপর, এই যে আমরা জ্ঞান আরোহণ করলাম, এই জ্ঞানের উপর ভিত্তি করে পরবর্তী বইয়ের পরীক্ষাটা আমরা দেখব। পরবর্তী পরীক্ষায় একই পাত্রে দুটো একই ধরনের থার্মোমিটার রাখা আছে, রেখে দেখা গেল ছবি, বইয়ে যে ছবিটা দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে একটা দিয়ে পারদ সূত্র ওপরে উঠে পড়েছে, বেশি ওপরে উঠে পড়েছে, আর একটা পারদ সূত্র বেশি ওপরে ওঠেনি। এখানে কি একই উষ্ণতা, একই পাত্রের জল আর কি, একই পাত্রের জল, তার মানে উষ্ণতা একই, এটা থেকে বুঝতে পারছি উষ্ণতা একই, উষ্ণতা একই, একই থার্মোমিটার, তাহলে সেই একই থার্মোমিটার যদি এই একই পাত্রের জলে আমরা প্রবেশ করাই, তাহলে একই পারদ সূত্র উঠবে, একই পারদ সূত্র উঠবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিন্ন পারদ সূত্র উঠেছে, তাহলে এই ছবিটা ভুল ছবি, এই ছবিটা সঠিক ছবি নয়, এইটা আমরা ডিসিশনে আসতে পারি। নেক্সট তোমাদের আর একটা যে ছবি বইয়েতে দিয়েছে সেটা আমরা দেখি।
এখানে যে ছবিটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেখানে দেখো দুটো পাত্র নেওয়া আছে, দুটো পাত্রে পৃথক পৃথকভাবে দুটো একই থার্মোমিটার আমরা এখানে প্রবেশ করিয়েছি। তাহলে বিষয়টা কি, পৃথক জল, আচ্ছা আর কি একই থার্মোমিটার ব্যবহার করা হচ্ছে, একই থার্মোমিটার ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে বই অনুযায়ী যে এখানে পারদ সূত্রতে একটাতে যতটা উঠেছে অন্যটায় ততটা ওঠেনি। এইটায় দেখা গেল এই পর্যন্ত উঠেছে, আর এইটায় দেখা গেল এই পর্যন্ত উঠেছে, এটা দেখা গেল এই পর্যন্ত উঠেছে, এইটায় বেশি উঠেছে, এটাই কম উঠেছে। এখন আমরা জানি কি, কোনো বস্তুর উষ্ণতা যত বেশি হবে সেই অনুযায়ী পারদ সূত্র উঠবে, যত বেশি হবে পারদ সূত্র তত বেশি উঠবে, যত কম হবে তত পারদ সূত্র কম হবে। তাহলে এখানে যখন পৃথক জল, তাহলে পৃথক তাপমাত্রা থাকতে পারে, একই থার্মোমিটার ব্যবহার করেছি, যদি একই তাপমাত্রার জল হতো তাহলে তারা একই উচ্চতায় উঠতো, কিন্তু যেহেতু এটা বেশি উচ্চতায় উঠেছে, আমি যদি এটাকে এ বলি, এটা যদি বি বলি, তাহলে এ পাত্রের জলের উষ্ণতা অবশ্যই বি পাত্রের থেকে বেশি। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারলাম কি, এ পাত্রের জলের উষ্ণতা বি পাত্রের চেয়ে বেশি হয়। এইটা আমাদের ডিসিশন, ঠিক আছে। এর পরবর্তী পরীক্ষায় যাওয়ার আগে তোমাদের একটা জিনিস আমি দেখাতে চাই। দেখো এটা একটা স্কেল, এই স্কেলের ওপর দিকে সেন্টিমিটারের দাগ দেওয়া থাকে, তোমরা দেখেছো, তোমাদের স্কেলেও দেখতে পাবে, আর নিচেতে ইঞ্চির দাগ দেওয়া থাকে। একই ডিস্টেন্স এই পর্যন্তই যাচ্ছে, কিন্তু হচ্ছে কি এটাতে 12 ইঞ্চি পাচ্ছি আর 30 সেন্টিমিটার পাচ্ছি। 30 সেন্টিমিটার একটু কম, সামান্য কম, 30-এর কাছাকাছি, প্র্যাকটিক্যালি 30-এর একটু বেশি হওয়ার কথা। 12 ইঞ্চি 2.54, 30-এর 3.48, 30.48 হওয়ার কথা। তা সেখানে আমরা তার মানে একই এই যে স্কেলটা, এই স্কেলটা অনুযায়ী আমরা যেটা পাচ্ছি দেখো, 12 ইঞ্চি সমান 30.48 সেন্টিমিটার। তাহলে আমি যদি এই ইঞ্চি এককে মাপি এই স্কেলটাকে, তাহলে আমি মান পাবো 12, সেন্টিমিটার এককে মাপলে এর মান পাবো 30.48। তাহলে আমি এককের ওপর নির্ভর করে দুটো একই দৈর্ঘ্যের জিনিস, একবার 12 পাচ্ছি, একবার 30.48 পাচ্ছি। তাহলে এককের ওপর নির্ভর করছে এই মানটা কত হবে। একটা একই নির্দিষ্ট দৈর্ঘ্যের বস্তু মাপছি, সেইটার দৈর্ঘ্যের মানটা কত হবে সেটা নির্ভর করছে কোন একক ব্যবহার করছি তার উপর। থার্মোমিটার ক্ষেত্রেও তাই, থার্মোমিটারে দু ধরনের আমরা ব্যবহার করে থাকি থার্মোমিটার। একটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার, সেলসিয়াস, আর একটা হচ্ছে ফারেনহাইট। দুটোই বিজ্ঞানীর নাম। বিজ্ঞানী সেলসিয়াসের নাম অনুসারে সেলসিয়াস থার্মোমিটার, আর ফারেনহাইটের নাম অনুসারে ফারেনহাইট থার্মোমিটার। সেটাকে শর্টে সেলসিয়াসটাকে ডিগ্রি সি লেখা হয়, সেলসিয়াস থার্মোমিটারকে এটা ডিগ্রি বলা হয়, এটাকে সি দিয়ে বোঝানো হয়, ক্যাপিটাল সি, আর এটাকে এফ দিয়ে বোঝানো হয়। এইটা ধরো সেলসিয়াস স্কেল সি, এইটা ধরি ফারেনহাইট স্কেল এফ। এখন আমরা দেখলাম কি একই পরিমাণ একই দৈর্ঘ্য মাপতে গিয়ে দুটো এককে দুরকম মান পাচ্ছি। এই দুটো থার্মোমিটারের ক্ষেত্রেও সেই জিনিসটাই ঘটে। এই সেলসিয়াস থার্মোমিটারে বরফের সঙ্গে লেগে থাকা জল বা বরফ গলা জল, বরফের সংস্পর্শে থাকা জল যদি আমরা পরিমাপ করি তার উষ্ণতাটা, সেটা দেখাবে 0 ডিগ্রি সি। 0 ডিগ্রি, আমি সি বলবো, এইটা ডিগ্রি সি হচ্ছে সেলসিয়াস স্কেলের মাপার একক। আর এখানে দেখা যাবে কি একটুখানি ওপরে, এটাও নিচের দিকেই থাকবে, কিন্তু এটা 32 দেখাবে, 32 ডিগ্রি এফ, 32 ডিগ্রি এফ। তার মানে এই যে বরফ গলা জল তার উষ্ণতা, বরফ গলা জল
জলের উষ্ণতা সেলসিয়াস স্কেলে দেখাচ্ছে 0°C, ফারেনহাইট স্কেলে দেখাচ্ছে 32°F। এর থেকে কম উষ্ণতা আমরা আমাদের স্বাভাবিক পরিবেশে আর মাপতে পারি না, কারণ জল তরল পদার্থ এ দিয়ে বিভিন্ন আমাদের কাজগুলো হয়। সেই জন্যে এই যে উষ্ণতাটাকে, এইটাকে বলছি আমরা নিম্ন স্থিরাঙ্ক। থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে বরফ গলা জলের উষ্ণতা, সেইটা সেলসিয়াস স্কেলে 0°C দেখাবে আর ফারেনহাইট স্কেলে 32°F দেখাবে। এরপরে আমরা এইখানটায় যদি বরফ গলা জল না রেখে একটা যদি ফুটন্ত জল রেখে দিই, ফুটন্ত জলটা কিন্তু রাখলে হবে না, ওকে তাপ দিতে হবে সব সময়। আমি এইখানটা একটুখানি এঁকে নিই। এইখানটায় তাহলে সবসময়তেই তাপ দিতে হবে, এইটা একটা রয়েছে সবসময়তেই, এইটা জল। এইখানে অবশ্য থার্মোমিটারটাকে আমি ছবিটা একটু আঁকি। একইভাবে একটা পাত্রে জল নেওয়া হয়েছে, সেইখান দিয়ে বার্নার দিয়ে জলটা ফুটছে, সবসময়তেই তাপ দিচ্ছে, এখান দিয়ে জলের বাষ্পগুলো ওপর দিকে উঠছে, সেই বাষ্পর সঙ্গে সেই বাষ্পের সংস্পর্শে থার্মোমিটারটা আছে। তাহলে এই তাপটা বাষ্পর ছাড়া তাপ বা বাষ্পর সংস্পর্শে আছে থার্মোমিটারটা, সেইখান দিয়ে থার্মোমিটারটা উষ্ণতা পরিমাপ করছে ওর থেকে তাপ নিয়ে। তা এইখানে ধরো পারদ সূত্রটা উঠছে সেলসিয়াস স্কেলে, এখানে পারদ সূত্রটা উঠলো ফারেনহাইট স্কেলে। যে পর্যন্ত উঠে স্থির হয়ে গেল আর উঠছে না, সেইখানটা আমরা লক্ষ্য করব, দেখা যাবে এইখানে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 100 দাগ পর্যন্ত এসছে, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে 212 দাগ পর্যন্ত এসছে। তাহলে এই যে আমরা যেহেতু জলের এই যে যখন ফোটানো হচ্ছে, এর থেকে আমরা জলের উষ্ণতাটাকে আর বাড়াতে পারবো না যখন খোলা পাত্রে জলটাকে আমরা ফোটাচ্ছি। এটা যতক্ষণ না ফুটে যায়, পুরো জলটা যতক্ষণ ফুটবে, ফুটতে ফুটতে শেষও হয়ে যাবে, কিন্তু আমরা নিচ থেকে তাপ দেবো, কিন্তু এর আর এইটার চেঞ্জ হবে না। বিশুদ্ধ জল হতে হবে এবং খোলা পাত্র হতে হবে, তাহলে এটা 100° দেখাবে আর এখানে 212° দেখাবে। তা যেহেতু আমরা জলকে তার বেশি উষ্ণতায় আর নিয়ে যেতে পারছি না, তাই এটাকে আমরা বলি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক হ্রস্ব-উ-ধয়-বয় রেফ। এইটা হচ্ছে বিশুদ্ধ জলে, যে জলের বললেই হয়, সেটা প্রমাণ চাপে ফুটন্ত জলের উষ্ণতা। প্রমাণ চাপে লিখেছি, এটা মনে হচ্ছে খোলা থাকলেই, পাত্রটা খোলা থাকলেই সেটা প্রমাণ চাপই হলো। সেখানে সেলসিয়াস স্কেল দেখাবে 100°C, ফারেনহাইট স্কেল দেখাবে 212°F। তাহলে দেখো আমরা স্কেলের মতন এখানে যেটা লিখেছিলাম সেই ইঞ্চিতে দেখা যাচ্ছে একই দৈর্ঘ্য, একটাই দেখাচ্ছে 12 ইঞ্চি আর এটা ইকুয়াল টু 30.48 সেন্টিমিটার। এই 12 ইঞ্চিও যা, 30.48 সেন্টিমিটারও তাই। এখানে 0°Cও যা, 32°Fও তাই। 100°Cও যা, 212°Fও তাই। এই দুটো থার্মোমিটার পৃথক পৃথক থার্মোমিটার, তাদের দাগগুলোও পৃথক পৃথকভাবে কাটা থাকে। এখানে যে দাগগুলো কাটা থাকে তাদের দাগের দৈর্ঘ্যও পৃথক পৃথক। এখানে নলের যে প্রস্থচ্ছেদ, যেখান দিয়ে পারদ সূত্রটা ওঠে, সেইটাও পৃথক পৃথক, প্রস্থচ্ছেদগুলো একই নয়। এইভাবে দুটো থার্মোমিটারকে তৈরি করা হয়। এখন দেখো তোমাদের আগে একটা পরীক্ষায় যেটা আমরা ভুল বলেছিলাম, সেই পরীক্ষাটাই যদি, যে একটাতে পারদ সূত্র যেটা পরিমাণ উঠেছে, একটাতে পারদ সূত্র সেই পরিমাণ ওঠেনি, সেইটাতে আমি বলেছিলাম কি একই থার্মোমিটার যদি ব্যবহার করা হয় তাহলে পারদ সূত্র একই উঠবে। কিন্তু বিপরীত থার্মোমিটার, মানে বিভিন্ন থার্মোমিটার যদি ব্যবহার করি, দুটো যদি আলাদা থার্মোমিটার ব্যবহার করি, তাহলে কিন্তু এটা সত্যি হতে পারে। সেক্ষেত্রে পারদ সূত্র বেশি উঠেছে, এটা পারদ সূত্র কম উঠেছে। তো এইটা যেটা পারদ সূত্র বেশি উঠেছে সেটা ফারেনহাইট স্কেল হতে পারে,
যেটা পারদসূত্র কম উঠেছে সেটা সেলসিয়াস স্কেল হতে পারে। তাহলে আমরা যদি বিভিন্ন থার্মোমিটার নিই তাহলে কিন্তু এই পরীক্ষাটা সত্য, এই পরীক্ষার রেজাল্টটা সত্য। কিন্তু একই থার্মোমিটার নেওয়ার জন্যে তখন পরীক্ষার রেজাল্টটাকে ঠিক বলা হয়নি। এবার আমরা একটা জিনিস দেখি, সেটা হলো যে একটা কোনো বস্তুর উষ্ণতা সেটা সেলসিয়াস স্কেলে যত হয় ফারেনহাইট স্কেলে কত হবে সেটা আমরা দেখি। সেটা দেখার আগে আমরা প্রাথমিক অন্তর বলে আর একটা জিনিস জানি। প্রাথমিক অন্তর বলা হয়। অন্তর মানে বিয়োগফল। থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক তার থেকে নিম্ন স্থিরাঙ্কটা বিয়োগ করলে যে সংখ্যাটা পাই সেটাকে বলি প্রাথমিক অন্তর। তা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কি পাচ্ছি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সি, নিম্ন স্থিরাঙ্ক পাচ্ছি 0 ডিগ্রি সি। শুধু আমরা এখানে এককবিহীন রাশিটা লিখবো, প্রাথমিক অন্তর এটা হচ্ছে 100। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে 212 ডিগ্রি এফ, 32 ডিগ্রি এফ নিম্ন স্থিরাঙ্ক, সেখানে আমরা পাবো 180। এটা হচ্ছে প্রাথমিক অন্তর। তার মানে ফারেনহাইট স্কেলে এই যে নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্কর মাঝখানে 180টা ঘর কাটা আছে, আর সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্কর মাঝখানে 100টা ঘর কাটা আছে। কিন্তু একটা ফুটন্ত জলে প্রবেশ করালে এই ফুটন্ত জলের উষ্ণতা যদি আমরা মাপতে যাই তাহলে সেলসিয়াস স্কেল কিন্তু 100 ডিগ্রি সি দেখাবে, ফারেনহাইট স্কেল 212 ডিগ্রি এফ দেখাবে। ওই উষ্ণতাটা কিন্তু সমান, আমরা দুটো আলাদা এককে মাপছি বলে সেই জন্য পার্থক্য দেখাচ্ছে। তাহলে এবার আমরা এই দুটো থার্মোমিটারের মধ্যে সম্পর্ক দেখি, সি আর এফ এর মধ্যে কি সম্পর্ক। তাহলে সি ও এফ এর সম্পর্ক স্থাপন। তাহলে দেখলাম যে দুটো থার্মোমিটার একই উষ্ণতা যদি দেখায় ফুটন্ত জলের ক্ষেত্রে, তাহলে সি এর 100টি দাগ এই প্রাথমিক অন্তর সমান এফ এর 180টি দাগ হবে। তাহলে সি এর একটি দাগ সমান এফ এর 180/100টি দাগ হবে, সমান এটা যদি আমরা সিম্পলিফাই করি 0 0 কাটলো তাহলে এটা হচ্ছে 9 5 5টি দাগ। তার মানে যে উষ্ণতার জন্য সি এক ঘর উঠবে, একটা দাগ উঠবে, সেই উষ্ণতার জন্য ফারেনহাইট স্কেলে 9/5 এই এতটি দাগ উঠবে। তাহলে কোনো একটা উষ্ণতার পার্থক্যের জন্য সিএতে যদি 20 দাগ ওঠে তখন তাহলে এফএতে কত উঠবে? 36 দাগ উঠবে। সিএতে যতটা দাগ উঠবে এফএতে তার 9/5 গুণ দাগ উঠবে। তাহলে এটা 20 দাগ উঠলে এটা হবে 36 দাগ। তাই যে উষ্ণতার জন্য সেলসিয়াস স্কেলে 20 ডিগ্রি বৃদ্ধি পায়, ফারেনহাইট স্কেলে সেই বৃদ্ধিটা হবে 36 ডিগ্রি। এটা বৃদ্ধি, শুধুমাত্র বৃদ্ধির জন্য আমরা এই হিসেবটি করব। যে উষ্ণতার জন্য সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি বৃদ্ধি পাচ্ছে, সেই উষ্ণতার জন্য ফারেনহাইট স্কেলে বৃদ্ধি পাবে ইন্টু 50 90 ডিগ্রি বৃদ্ধি পাবে, এত বৃদ্ধি পাবে। শুধুমাত্র বৃদ্ধি করার জন্য আমরা এই সম্পর্কটা ব্যবহার করব। কিন্তু ফারেনহাইট স্কেলে সঠিক মানটা মানে পরম মান কত হবে, আমরা যেমন ওই 212 দেখালাম ফুটন্ত জলের উষ্ণতা, সেইটা নির্ণয় করতে গেলে আমাদের আর একটা সম্পর্ক স্থাপন করতে হবে। সেটা এসে দেখি। মনে করো কোনো বস্তুর উষ্ণতা দেখালো
কোনো বস্তুর উষ্ণতা সি দেখালো, আমি ধরলাম সেটা যেমন এক্স ধরি আমরা কোনো অঙ্কের ক্ষেত্রে অজানা রাশিকে, তেমনি ধরলাম যে কোনো বস্তুর উষ্ণতা সি। এখন এই সি যে বস্তুর উষ্ণতা, সেই উষ্ণতাটাকে আমরা যদি এফেতে কনভার্ট করি তাহলে কি হবে? দেখো আমরা দেখেছি একটি দাগ সি এ একটি দাগ সমান ফারেনহাইটের ক্ষেত্রে কত দাগ? ফারেনহাইটের ক্ষেত্রে 9-এর 5টি দাগ। তার মানে এখানে যদি সি হয় তার মানে ফারেনহাইট স্কেলে এইটা বৃদ্ধিটা হবে কত না, ফারেনহাইট স্কেলে হবে 9-এর 5 গুণিত সি, ঠিক আছে? কিন্তু সি তো 0 থেকে শুরু হয়েছে, এফ শুরু হয়েছে কত থেকে? 32 থেকে শুরু হয়েছে। তাহলে যেটাতে সি দাগ পর্যন্ত উঠবে সেলসিয়াস স্কেলে সেটা এফ দাগ পর্যন্ত কততে যাবে? এফ মাইনাস 32 দাগ পর্যন্ত যাবে। এফ মাইনাস 32 থেকে সেটা শুরু হয়েছে সি, মানে এইটা কত দাগ উঠবে? এফ মাইনাস 32 দাগ উঠবে। তাহলে সেইটাই আমরা করবো কি, তাহলে দেয়ারফর 9c যেটা আমরা সিতে পেলাম সেটা এফ এর মান কত হবে? এইটা। তাহলে এখানটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সি বাই 5, 9টাকে এদিকে নিয়ে আসবো, এফ মাইনাস 32/9, এইটা হলো আমাদের সম্পর্ক। এখানে সেলসিয়াস স্কেলের সিএতে সেলসিয়াস স্কেলের মান বসালে আমরা ফারেনহাইট স্কেলের মানটা পেয়ে যাব। এখানে আমরা কি করলাম না, একটা বস্তুর উষ্ণতা ধরি সি, তাহলে সেই সি বস্তুর উষ্ণতার জন্য সেলসিয়াস স্কেলে কতটা ঘর উঠলো না, সেলসিয়াস স্কেলে সি দাগ উঠেছে, সেটা ফারেনহাইট স্কেলে কতটা দাগ উঠবে? 9/5 ইন্টু সি। কিন্তু ফারেনহাইট স্কেল তো শুরু হয়েছে তো 32 থেকে শুরু হয়েছে, তার মানে সেটা ফারেনহাইট স্কেলে যতটা উঠেছে সেটা থেকে 32 বাদ দিতে হবে, তাহলে ততটা উঠেছে। তাহলে যেমন 32 থেকে 212 যদি ওঠে তাহলে উঠেছে কত? 180 উঠেছে। 212 থেকে আমাকে 32 বিয়োগ দিতে হবে। এটা আমি যদি এরকম লিখি তবে 180টা উঠেছে। তাহলে এখানেও তাই, এফ থেকে 32 বাদ দিয়েছি তাহলে তত ঘর উঠেছে। কিন্তু আমরা ক্যালকুলেশনে পেয়েছি সি এ থেকে যদি আমরা এফ এতে কনভার্ট করি তাহলে পাচ্ছি 9c/5 = এফ মাইনাস 32। তাহলে এইটা আমরা যদি সিম্পলিফাই করি তাহলে c/5 = এফ মাইনাস 32/9, এই সম্পর্কটা আসছে। এখান থেকে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করি। সম্পর্কটা স্থাপন হয়ে গেল, থার্মোমিটার হয়ে গেল, এবার কিছু আমরা এখানে প্রবলেম করি। তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো 40 ডিগ্রি সি সমান কত ডিগ্রি এফ, ঠিক আছে? তো এখানে 40 ডিগ্রি সি সমান কত ডিগ্রি এফ, আমরা সম্পর্কটা জানি যে c/5 = এফ মাইনাস 32/9, বা সি এর জায়গায় 40 বসাবো, 40/5 = এফ মাইনাস 32/9। এটা সিম্পলিফাই করলে 8। এটা সমাধানের নিয়ম অনুযায়ী এটা কোনাকুনি গুণ হয়, তাহলে এফ মাইনাস 32 নিচে 1 আছে তার সঙ্গে এটা গুণ করে দিকে নিয়ে এলাম, = 72, বা এফ = 72 + 32 = 104। তাহলে যে উষ্ণতাটা সেলসিয়াস স্কেলে 40 ডিগ্রি সি দেখাবে সেই উষ্ণতাটা ফারেনহাইট স্কেলে হবে 104 ডিগ্রি এফ, ঠিক আছে? এসো আমরা আরও কতকগুলো সমস্যা দেখি, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। এটা আমরা দেখলাম সেলসিয়াস স্কেলে পার্ট দেওয়া থাকলে ফারেনহাইট স্কেলে কি করে সেই পার্টটাকে পরিণত করতে হয়। এবার আমরা দেখব ফারেনহাইট স্কেলে পার্টটা দেওয়া আছে সেটাকে সেলসিয়াস স্কেলে পরিণত করতে হবে। তো ধরো কোনো বস্তুর উষ্ণতা ফারেনহাইট স্কেলে দেওয়া হলো 77 ডিগ্রি এফ, তো সেলসিয়াস স্কেলে সেই বস্তুর উষ্ণতাটা কত এটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে এফ এর মানটা দেওয়া আছে, সি এর মানটা নির্ধারণ করতে হবে। আমাদের তো জানাই আছে সম্পর্কটা, সেখান থেকে আমরা লিখব c/5 = এফ মাইনাস 32/9। এখন এফ এর মান আমি বসাবো 77,
বা C/5 ইকুয়াল টু 77/32/9 বা C/5 ইকুয়াল টু, এটা বাদ দিলে কত হচ্ছে 5 4 45 9, এটা কাটাকাটি যাবে 5 বা C ইকুয়াল টু 5 গুণিত 5 সমান 25। তাহলে যে বস্তুর উষ্ণতা ফারেনহাইট স্কেলে 77 ডিগ্রি দেখাচ্ছে সেই বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে হবে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা গেল একটা প্রবলেম। আর এক ধরনের প্রবলেম দেখি, এটা গেল আমাদের 2 নম্বর প্রবলেম। আর 3 নম্বর প্রবলেম একটা দেখি। এখন বলল কোনো বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে 30 ডিগ্রি বৃদ্ধি হলো। কোনো বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে 30 ডিগ্রি বৃদ্ধি হলে ফারেনহাইট স্কেলে সেই বৃদ্ধির পরিমাণ কত হবে। সেলসিয়াস স্কেলে 30 ডিগ্রি বৃদ্ধি হলে ফারেনহাইট স্কেলে সেই বৃদ্ধির পরিমাণ কত হবে। তা আমরা জেনেছি যে সেলসিয়াস স্কেলে 100 ঘর, সেলসিয়াস স্কেলের 100 ঘর, সেলসিয়াস স্কেলের 100টি দাগ সমান ফারেনহাইট স্কেলের কত দাগ? 180টি দাগ। তাহলে সেলসিয়াস স্কেলের একটি দাগ সমান ফারেনহাইট স্কেলের 180/100টি দাগ। এবার সেলসিয়াস স্কেলের 30 বৃদ্ধি পেয়েছে মানে 30 ঘর উঠেছে, 30টা দাগ উঠেছে, সেটা ফারেনহাইট স্কেলে কতটা দাগ উঠবে সেটাকে আমরা নির্ধারণ করব। 30টি দাগ সমান ফারেনহাইট স্কেলের 180 30, কাটলো 10 কেটে গেল 3 18 54। তাহলে ফারেনহাইট স্কেলে সেইটা উঠবে 54 দাগ উঠবে, 54 দাগ ফারেনহাইট স্কেলে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটাকে আমরা সরাসরি যে সেলসিয়াস স্কেলের পার্ট, 1 দাগ সেলসিয়াস সমান 180/100 মানে 9/5, এটা আমরা আগেরটা করে দেখালাম, সেই 9/5 দিয়ে গুণ করলেও সরাসরি চলে আসবে, বা তোমরা ঐকিক নিয়মেও করতে পারো। এটা গেল আমাদের 3 নম্বর প্রবলেম। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রবলেম দেখি আমরা। চার নম্বর প্রবলেম, যে ফারেনহাইট স্কেলে যদি 81 দাগ ওঠে সেলসিয়াস স্কেলে কত দাগ উঠবে। কি বললাম? ফারেনহাইট স্কেলে 81 ডিগ্রি উঠলে সেলসিয়াস স্কেলে কত দাগ উঠবে, এটা হচ্ছে প্রবলেম। তো এখানে কি আছে, ফারেনহাইট স্কেলে দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে বের করতে হবে। তাহলে আমরা ওটাকে সম্পর্কটাকে উল্টে দেবো। তারপরে ফারেনহাইট স্কেলের 180টা দাগ সমান সেলসিয়াস স্কেলের 100টা দাগ। তাহলে এটা সলিউশন করব কি করে? ফারেনহাইট স্কেলের 180টি দাগ সমান সেলসিয়াস 100টি দাগ। তাহলে ফারেনহাইট স্কেলের এখানে একটি দাগ
সমান আমরা কী পাবো, সেলসিয়াস স্কেলের এটা ইকুয়াল টু 180/180টি দাগ। তাহলে ফারেনহাইট স্কেলের 81 দাগ, 81 ডিগ্রি মানে 81টা দাগ উঠেছে, তাহলে 81 দাগ সমান সেলসিয়াস স্কেলের 100 গুণিত 18 81 ডিভাইডেড বাই 180। তাহলে এটা কাটলো, এটা 9 2 দিয়ে কাটলো 5, 9 9 81 সমান, এখানে নিচে লিখি সমান 45। তাহলে ফারেনহাইট স্কেলে যে টেম্পারেচারটা 81 ঘর উঠবে, 81 ডিগ্রি উঠবে, সেই টেম্পারেচার সেলসিয়াস স্কেলে 45 ডিগ্রি উঠবে। অর্থাৎ ফারেনহাইট স্কেলে যে উষ্ণতাটা 81 ডিগ্রি দেখাবে উঠছে, 81 ডিগ্রি দেখাবে না, 81 ডিগ্রি উঠবে, বৃদ্ধি হবে, সেই উষ্ণতাটাই সেলসিয়াস স্কেল দিয়ে যদি মাপি দেখাবে যে 45 ডিগ্রি উঠেছে। এটা গেল আমাদের 4 নম্বর প্রবলেম। আর একটা লাস্ট প্রবলেম করাবো তোমাদের লেভেলের, সেটা হচ্ছে যে কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। 5 নম্বর প্রবলেম, কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে। এখানে কি পাঠটা দ্বিগুণ হবে, টেম্পারেচার কিন্তু সবেরই মানে ওটা একই দেখাচ্ছে মানে আমরা একটা জিনিসই নির্দিষ্ট জিনিসই মাপছি, কিন্তু ফারেনহাইট স্কেলে যে পাঠটা দেখাবে সেটা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ, মানে সাংখ্য মানটা ফারেনহাইট স্কেলে দ্বিগুণ হবে সেলসিয়াসের মানের। তাহলে ধরে নিলাম এটা অজানা রাশি হিসেবে সেলসিয়াস স্কেলে পাঠ এক্স যদি হয়, এক্স হলে ফারেনহাইট স্কেলে সাংখ্যমান কত হবে, সেলসিয়াস স্কেলের, আচ্ছা এটা একটা জিনিস লিখি, স্কেলের পাঠের সাংখ্যমান লিখি, পাঠটা বলবো না, সেলসিয়াস স্কেলের পাঠের সাংখ্যমান সমান এক্স। অতএব শর্তানুসারে কি হবে, ফারেনহাইট স্কেলের পাঠের সাংখ্যমান সমান 2x, দ্বিগুণ হবে। তাহলে এবার আমরা সমীকরণটা জানি কি, c/5 সম্পর্ক ইজিক্যাল টু f - 32/9 থেকে f এর জায়গায় 2x বসাবো, c এর জায়গায় x বসাবো। তাহলে x/5 ইজিক্যাল টু 2x - 32/9, বা কোনাকুনি গুণ করলে 9x, আচ্ছা এই দিকটাকে কোনাকুনি গুণ করি, এইটা দিয়ে এইটা, তাহলে 5 × 2x তাহলে 10x -5 × 132, 5 2 10, 16 160 ইকুয়াল টু 9x, বা এটা এদিকে গেলে তাহলে 10x - 9x ইকুয়াল টু 160, বা x ইকুয়াল টু 160। এক্সটা কার ধরেছি আমরা, সেলসিয়াস স্কেলে পাঠ, ফারেনহাইট স্কেলে পাঠ হবে তাহলে তখন 320, কিন্তু কার্যত আমরা এই থার্মোমিটারে মাপতে পারবো না, এটা শুধু ম্যাথামেটিক্যাল প্রবলেম। তাহলে সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রার মানটা সেলসিয়াস স্কেলে 160 ডিগ্রি সি, সেইটাই ফারেনহাইট স্কেলে হয়ে যাবে 320 ডিগ্রি এফ, এইটা হবে। তাহলে দেখো আমরা যেটা পেলাম, এইখানে যদি হয় আমি লিখলাম 160 ডিগ্রি সি সমান 320 ডিগ্রি এফ।
তো এইটা তোমাদের থার্মোমিটারে এই পার্টটা পাওয়া যাবে না, কিন্তু এটা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম। এখন এত তো আমরা টেম্পারেচার পড়লাম, তার একটা একক পড়লাম, কিন্তু তোমার তো একক সম্বন্ধে, একটা একক সিস্টেম সম্বন্ধে তোমাদের তো ধারণা একটা হয়েছিল, সেটা হচ্ছে যে সিজিএস একক আর এসআই একক, এটা তোমরা ক্লাস 6-এ পেয়েছো। তা এখানে আমরা যে সেলসিয়াস আর ফারেনহাইট ব্যবহার করলাম, দুটো একক, সেটা কোন একক, কোন ধরনের সিস্টেমের জন্য প্রযোজ্য, সেটা সেলসিয়াসটা কিসের জন্য প্রযোজ্য, আর এফপিএসটা ফারেনহাইটটা কোন এককের জন্য প্রযোজ্য। তা সেলসিয়াস স্কেল, ডিগ্রি সেলসিয়াস যেটাকে বলছি, ডিগ্রি সেলসিয়াস, এটা উচ্চারণ করা হবে ডিগ্রি সেলসিয়াস। অনেক সময় এটাকে সেন্টিগ্রেড বলা হয়, সেন্টিগ্রেড কথাটা ভুল বলবো না, 100টা সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড কথাটা ভুল বলবো না, সেন্টিগ্রেড হচ্ছে 100টা ঘর কাটা থাকে বলে ওটাকে সেন্টিগ্রেড বলা হয়। আসলে সেন্টিগ্রেড কথাটা না বলাই ভালো, ওটা 100টা ঘর থাকে বলে ওটাকে সেন্টিগ্রেড বলা হয়, সেই হিসেবে ফারেনহাইটটাকে তো আমরা ডাকি না। আর যে বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন থার্মোমিটারটাকে, সেই বিজ্ঞানীর নাম অনুসারে বলাটাই ভালো, তাই এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বলাটাই ভালো ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে। এই এককটা ব্যবহার করা হয় সিজিএস পদ্ধতির জন্য, এটা আমি লিখি নিচেতে, এই এককটা ব্যবহার করা হয় সিজিএস পদ্ধতির জন্য, যেখানে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। তাহলে ডিগ্রি এফটা কি, এটাকে বলছি ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি ফারেনহাইটটা কি, ডিগ্রি ফারেনহাইটে তো একটা একক, সেটা কোন পদ্ধতির একক, ডিগ্রি ফারেনহাইটটা হচ্ছে আর একটা এককের সিস্টেম প্রচলিত ছিল, যেটাকে এফপিএস বলা হয়, যে সিস্টেমটাকে এফপিএস বলা হয়, সেইটা এখন আর ব্যবহার করা হয় না ইন্ডিয়াতে বা ইন্টারন্যাশনালি। এই সিস্টেমটা মূলত ব্রিটেনে ব্যবহার করা হয়। এখানে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, পিটা হচ্ছে ভরের একক, এটা হচ্ছে পাউন্ড, এটা সেকেন্ডটা সময়ের একক, এটা সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। পাউন্ড কথাটা এখনো চলে আসছে রুটির ক্ষেত্রে, পাউন্ডটির ক্ষেত্রে আমরা পাউন্ড কথাটা ব্যবহার করে থাকি, ফুট এই এককটাও চলে, কিন্তু এই সিস্টেমে আমরা অঙ্ক আর করি না। একটা সিস্টেমে অঙ্ক করা মানে কি, সমস্ত যতগুলো রাশি দেওয়া আছে সবগুলো একটা পদ্ধতিতে নিয়ে যাওয়া। যাই হোক, তাহলে তোমরা বলবে এসআইতে তাহলে এককটা কি, এসআই তো আমরা শিখেছি, এসআইটাই এখন বেশি চলে। এসআইতে একক হচ্ছে, এসআইতে তাপমাত্রার একক কেলভিন, এটাকে বড় হাতের কে দিয়ে বোঝানো হয়। এসআইতে তাপমাত্রার একক কেলভিন, সেটা বড় হাতের কে দিয়ে বোঝানো হয়। কেলভিন স্কেলটা কি সেটা তোমরা পরে জানবে, এখন তোমরা আর জানার দরকার নেই। ঠিক আছে, তোমাদের এই ক্লাস আজকে এই পর্যন্তই শেষ হলো।